সমমান পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বাস। সারা দেশে গড় পাশের হার ৬৮%, কমেছে GPA-5, এবার পেয়েছে ১,৩৯,০০০। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও কামালের বিচার শুরু। নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। সূচনা বক্তব্য ৩ আগস্ট, ৪ তারিখ সাক্ষ্য গ্রহণ। ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনায় বিএনপির সন্তোষ। ইনক্লুসিভের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, অভিযোগ জামায়াতের। ৩রা আগস্টের মধ্যেই জুলাই সনদ কার্যকর দেখতে চায় এনসিপি। ব্যর্থ হলে জনতাকে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি নাহিদের। মাগুরায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা। বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর ৯৮ গ্রাম। ফুলগাজী পরশুরাম সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে তীব্র ভাঙন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ৬৮.৪৫%। গত বছরের তুলনায় পাশের হার ও GPA-5 দুটোই কমেছে। বরাবরের মতো এবারও সব ক্যাটাগরিতে বাজিমাত মেয়েদের। আর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে, বেড়েছে শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বলছে, খাতা মূল্যায়ন প্রক্রিয়া প্রভাবিত না করায় প্রকৃত পাশের হার পাওয়া সম্ভব হয়েছে। শিক্ষা জীবনের ১০ বছরের সাধনা শেষে হাতে এসেছে এসএসসির ফল। স্বপ্ন জয়ের আনন্দে তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিতে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল পেয়ে কৃতজ্ঞতা জানালেন অভিভাবক ও শিক্ষকদের প্রতি। আলহামদুলিল্লাহ গোল্ডেন A+ এসেছে, আর আমার বাবা মাও অনেক খুশি। দেখছি যে গোল্ডেন পাইছি, আমি কান্না করে দিছি। আমি এত খুশি হয়েছি আমার রেজাল্ট দেখে। এটা তো ছোট একটা বিষয়, বড় হয়ে ভালো একটা মানুষ হতে পারলেই অনেক। পরিবার এত কষ্ট করেছে আমাদের জন্য, পড়ালেখা করাচ্ছে, বাবা মা এত স্যাক্রিফাইস করেছে, টিচাররা এত কষ্ট করে আমাদের পড়িয়েছে, তাদের জন্যই ফলাফল। সবার একসাথে পরিশ্রম করেছিল, আমাদেরকে সহযোগিতা করেছিল বলে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি। আর সবকিছুর পিছনে আমার বাবা মার অবদান ছিল সবচেয়ে বেশি। এবারের ফলাফলে পাশের হার গত বছরের চেয়ে প্রায় ১৫% কমে ৬৮.৪৫% নেমেছে। ১১টি বোর্ডে এবার মোট পাশ করেছে ১৩,০৩,৪৮৬ জন। পাশের হার সবচেয়ে বেশি রাজশাহী বোর্ডে, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে। গত বছরের তুলনায় এবার GPA-5ও কমেছে ৪৩,০০০। সবচেয়ে বেশি GPA-5 ঢাকা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশালে। মূল্যায়নে কোনো প্রভাব না থাকায় এবার প্রকৃত পাশের হার পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব, কি GPA এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি। ওভার মার্কিং, আন্ডার মার্কিং এগুলো অন্যায্য, এই ছিল আমাদের মূল মেসেজ। তবে পাশের হার কমে যাওয়ার কারণ অনুসন্ধানের পাশাপাশি অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষা কার্যক্রম নিশ্চিতের পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকরা। যে অঞ্চলে খারাপ করেছে সেই অঞ্চলগুলোতে গিয়ে আমাদের ইনপুটটা ডিফারেন্ট লাগবে কিনা, ডিফারেন্ট পলিসি অ্যাপ্লাই করা লাগবে কিনা, সেটা আমাদের চিন্তা করতে হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯,০৪,০৮৬ জন পরীক্ষার্থী অংশ নেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে এসএসসি ও সমমান পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পাশের হার শীর্ষে রাজশাহী বোর্ড, পিছিয়ে বরিশাল বোর্ড। আর সারা দেশে GPA-5 পেয়েছে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী। বাঁধভাঙা এ আনন্দ ১০ বছরের সাধনা ও পরিশ্রমের ফল। এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দ আর উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা।
উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার পর ফল প্রকাশের পরপরই উল্লাসে ফেটে পড়েন তারা। নেচে গেয়ে বাদ্য বাজিয়ে সাফল্যের বহিঃপ্রকাশ করেন সারা দেশের শিক্ষার্থীরা। বিজয় চিহ্ন দেখিয়ে ছবি আর সেলফি তুলে আনন্দের সময়কে ধরে রাখার চেষ্টা করেন কেউ কেউ। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করান শিক্ষার্থীরা। নিজের সাফল্যের জন্য শিক্ষক ও বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। সন্তানের সাফল্যে খুশি অভিভাবক ও শিক্ষকরাও। এবার সর্বোচ্চ পাশের হার রাজশাহী বোর্ডে ৭৭.৬৩% আর সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে ৫৬.৩৮%। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৬৮.০৯% আর কারিগরি বোর্ডে পাশের হার ৭৩.৬৩%। ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় GPA-5 পেয়েছেন ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী। GPA-5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭৩,৬১৬ জন এবং ছাত্র ৬৫,৪১৬ জন। এদিকে চলতি বছর ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি, আর শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯৮৪টি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, জুলাই আগস্ট হত্যাযজ্ঞের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি ট্রাইব্যুনালে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশ্যে বলেন হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিস্তারিত তুলে ধরতে চান তিনি। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ করে দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকা দেওয়া পারবো দেখে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার এই অডিওর সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটর বুধবার জানিয়েছিলেন এটি শুধু ট্রেলার মাত্র, আরও চমক আসছে। যেখানে পাবে সেটা গুলি করবে। বৃহস্পতিবার সেই চমক দিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান তিনি। বিচারকদের উদ্দেশ্যে মামুন বলেন, আমি দোষ স্বীকার করছি, আমি স্বেচ্ছায় সত্য প্রকাশ করব এবং এই মামলার সঙ্গে সম্পর্কিত আমার জানা সবকিছু প্রকাশ করব। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ ২০২৪-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। রাজসাক্ষী হওয়ায় তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী তাজুল ইসলাম। বলছেন, আসামি থেকে সাক্ষী হওয়ায় তাকে জেলে রাখা হবে নাকি জামিন দেওয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। তার নিরাপত্তার সংকট হতে পারে, এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন। এরপর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ৪ আগস্ট। ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। আজকে 5টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিন শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ হয়ে যায়। তাদের আইনজীবী বলছেন, মামলার একজন আসামি রাজসাক্ষী হলেই অপর আসামিরা অপরাধী এটি বলা সমীচীন নয়। দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। 5টি অভিযোগ আনা হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। অভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয় তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। এদিকে ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে লন্ডন বৈঠকে শঙ্কা কাটলেও ভোট আয়োজনে নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রাজনীতিবিদরা। সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রতিদিনই সংশয় প্রকাশ করছেন তারা। সেই শঙ্কা থেকেই জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ার বললেন, নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ভোটে আনার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তিনি। আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয়, সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। নতুন নতুন সব তত্ত্ব আসতেছে, ইনক্লুসিভ। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে, বি অ্যালার্ট। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশে এখনো স্বৈরাচারী আচরণ বিরাজমান। এটা যদি না হতে পারে, ওটাও হতে পারবে না, এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা। আমরা বলতে চাই, আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, অন্তর্বর্তী সরকারের প্রতি সে দাবিও জানান তিনি। ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, and he deserves thanks for that. আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। বিএনপি সংস্কার চায় না, যারা এমন মন্তব্য করছেন তারা সত্যের অপলাপ করছেন বলেও দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ৩রা আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকর দেখতে চায় এনসিপি। সরকার এতে ব্যর্থ হলে সারা দেশে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাগুরা শহরে জাতীয় নাগরিক কমিটির ১০ম দিনের পদযাত্রার শেষে পথসভায় কথা বলেন তিনি। জেলায় জেলায় এনসিপি নেতারা বৃহস্পতিবার ১০ম দিনের পদযাত্রা শুরু হয় মাগুরায়। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। হাতে লাল সবুজ পতাকা আর কণ্ঠে স্লোগান, মুখর হয়ে ওঠে রাজপথ। কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে ভায়না মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে সরকার যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। এ সময় নাহিদ ইসলাম বলেন, যে কোনো দেশের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল তৈরি করতে হবে। যে কোনো দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী একটি রাজনীতি দাঁড়া করাতে হবে। সংস্কার আর হত্যাযজ্ঞের বিচার দাবিতে ১০ম দিনের জুলাই পদযাত্রা নড়াইলে পথসভার মধ্য দিয়ে শেষ হবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।
এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে নড়াইলে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা, জাতীয় নাগরিক পার্টির যে দেশব্যাপী জুলাই পদযাত্রা, সেটি কিন্তু উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ঘুরে দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের এরই মধ্যে 5টি জেলার তাদের পদযাত্রা এবং পথসভা সম্পন্ন হয়েছে। এখন কিন্তু এই মুহূর্তে তারা নড়াইলে অবস্থান করছেন এবং নড়াইলে একটি মুক্ত মঞ্চ, যেটি পুরাতন বাস টার্মিনালে অবস্থিত, সেখানে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে আমরা দেখছি বিকেল থেকেই কিন্তু নড়াইলের বিভিন্ন স্থান থেকে যারা উৎসুক নেতাকর্মী তারা আসলে এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা জাতীয় নাগরিক পার্টি রয়েছেন তাদের বক্তব্য শোনার জন্য। এবং এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এরই মধ্যে নড়াইলে এসে পৌঁছেছেন। কিছু সময়ের মধ্যেই তাদের কিন্তু আসলে মঞ্চে আসার কথা রয়েছে, তেমনটি আসলে এখানকার স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন, যদিও আসরের নামাজের বিরতির কারণে এই মুহূর্তে মঞ্চে বক্তব্য বন্ধ রয়েছে, তবে এখনই আবার বক্তব্য শুরু হবে বলে জানা গেছে। আমরা যদি একটু বলতে পারি যে এখানে নাহিদ ইসলাম, যিনি আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির, আখতার হোসেন সদস্য সচিব সহ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার কথা রয়েছে। এর আগে আমরা দেখেছি আজ সকালে কিন্তু মাগুরায় পথসভা এবং পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে কিন্তু জুলাই সনদের ঘোষণার ব্যাপারে সরকারের যে মনোভাব সেটি কিন্তু আসলে ঠিকভাবে হচ্ছে না, এমন আসলে অভিযোগ করা হয়েছে। এবং তারা আসলে বলছেন আগামী 3 আগস্ট অর্থাৎ ঠিক 1 বছর সময় যেটি হবে, সেই সময়ের মধ্যে যদি জুলাই সনদের কার্যকরী না হয় তাহলে কিন্তু আবারও আন্দোলনের হুমকি দিয়েছেন। এর পাশাপাশি কিন্তু ভারতীয় যে আগ্রাসন সেটি নিয়ে আসলে কথা বলেছেন। সব মিলে যদি বলি, এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে বক্তব্যগুলো, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে সমস্ত বার্তা রয়েছে সেই বার্তাগুলো কিন্তু আসলে তারা প্রচার করতে চাচ্ছেন এবং প্রতিটি জেলায় কিন্তু সেই বার্তা তারা আসলে পৌঁছে দিচ্ছেন। আমরা দেখছি এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ তারা কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন তাদের আসলে বিভিন্ন ছবি সহ ফেস্টুন, প্লাকার্ড এগুলো আসলে নিয়ে এসেছেন মঞ্চে। এই মুহূর্তে আমরা দেখছি যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে অবস্থান করছেন এবং কিছু খুব অল্প সময়ের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন এবং তারা বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে তারা আসলে কি বলেন সেটি শোনার জন্য কিন্তু এখানে আমরা সেটা শোনার জন্য কিন্তু আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা যদি একটু বলি যে এখানকার যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু নড়াইলের যে আয়োজন পথসভা এবং পথসভাটি শেষ করার পরে আগামীকাল যশোরে যাওয়ার কথা রয়েছে এবং যশোর থেকে খুলনায় আয়োজন করার কথা রয়েছে। তো আমার কাছে এই ছিল নড়াইল থেকে যে জাতীয় নাগরিক পার্টির পথসভা তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নড়াইল থেকে। জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ সহ 7 দফা দাবি নিয়ে 19 জুলাই মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। সকালে মহাসমাবেশকে কেন্দ্র করে ট্রাফিক ও নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা শেষে একথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। 5 আগস্ট পরবর্তী এই মহাসমাবেশে বিপুল জনস্রোত হবার ইঙ্গিত দিয়েছেন এই নেতা। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানাবে জামায়াত। ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ সহ আশপাশের জেলা এবং পুরো দেশ থেকেই আমাদের একটা পার্টিসিপেশন থাকবে, সেটা কয়েক লক্ষ লোক হবে ইনশাল্লাহ। এই জাতীয় সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন আমরা সবাইকে দাওয়াত দিব। 7 দফা দাবি আমরা বলেছি, এইটা বাস্তবায়নের জন্যই আমরা দেশবাসীকে আহ্বান জানিয়েছি এবং সরকারকে আহ্বান জানিয়েছি যে এই সমস্ত দায়িত্বগুলো যাতে আমরা শেষ করতে পারি এবং এগুলো কমপ্লিট করেই যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আপিল বিভাগের মধ্য থেকে বিচারপতিদের প্রধান বিচারপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি। এ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে জ্যেষ্ঠ একজন নাকি 2 জনের মধ্য থেকে বাছাই করবে সে বিষয়ে ঐক্য হয়নি। বৃহস্পতিবারের আলোচনা সূচিতে ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা। সভা শেষে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দ্রুততম সময়ের মধ্যে ঐক্য পৌঁছে জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত একটা জায়গায় যাওয়া সম্ভব। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের যে অনুচ্ছেদ সেটি বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। প্রধান বিচারপতি হিসেবে কর্মে জ্যেষ্ঠতম একজনকে না কর্মে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে একজনকে নিয়োগ করা হবে এ বিষয়ে দুটো মত আছে। কমিশন
আজকে কমিশনের বৈঠকে এটা আলোচনা করেছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটো মত দেওয়া হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি যে তারা যেন তাদের অবস্থানগুলো আরেকবার বিবেচনা করেন। রক্তাক্ত জুলাইয়ের 10 তারিখ আপিল বিভাগে কোটাকে ঘিরে দেয়া হয়, রায় স্থগিত করা হয়। তবে শিক্ষার্থীরা জানান তাদের দাবি আদালতের কাছে নয়, সরকারের কাছে। তাই রাজপথে চলতে থাকে বাংলা ব্লকেড। তারা চান স্থায়ী সমাধান, কিন্তু বিচার ও নির্বাহী বিভাগ শিক্ষার্থীদের কটাক্ষ করতে থাকেন। এদিনও সাবেক প্রধান বিচারপতি বলেন, রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না, আর আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। কেমন ছিল গত বছরের 10 জুলাই? বিস্তারিত জেনে নেব মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। শুরুতে শিক্ষার্থীদের আন্দোলন থাকলেও বৈষম্য রোধের লড়াইয়ে ক্রমেই সামিল হতে শুরু করেন বিভিন্ন বয়স এবং পেশার মানুষ। গড়ে ওঠে বঞ্চনার বিরুদ্ধে গণপ্রতিরোধ। 10 জুলাই সকাল 10টা বাজতেই বাংলা ব্লকেটের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে এগোতে থাকে শাহবাগের দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যারিকেডের মুখেই শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি চলতে থাকে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল অবরোধ। এর মাঝেই সকাল না গড়াতেই শুরু হয় আপিল শুনানি। সকলের দৃষ্টি তখন সর্বোচ্চ আদালতের দিকে। দুপুরে জানা যায় কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের রায় দেয়া হয়েছে 4 সপ্তাহের স্থিতাবস্থা। শুনানিতে তৎকালীন প্রধান বিচারপতি বলেন, রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না। এদিকে কোটা পদ্ধতি সংস্কারের প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত আন্দোলনকারীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ওইটুকু বিবেকবোধের জায়গা থেকে রাজপথে নেমেছিলাম যে আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে নামছি, এবং এই জায়গায় আমরা আপোষহীন ছিলাম। আর সরকারের তরফ থেকে আগস্টের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানির মাধ্যমে কোটা সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। এদিকে টানা অবরোধ কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে সারা দেশ। রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এখনও হাসপাতালের 4 দেয়ালে বন্দী জুলাই আন্দোলনে আহত অনেকে। এর মধ্যে 11 জন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। হাসপাতালের পরিচালক বলছেন, দীর্ঘ 10 মাসের চিকিৎসায় শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়েছে বেশ কয়েকজনের। এদিকে চিকিৎসা, খাবার ও অন্যান্য সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শারীরিক অক্ষমতা ও অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা যেন পিছু ছাড়েনি আহতদের। শরীফ রুবেলের ক্যামেরায় সাইফুল রুদ্র রিপোর্ট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের মানুষ তখন বিজয় উল্লাসে ব্যস্ত, চারপাশে হইচই, আনন্দ মিছিল। একনায়কতন্ত্রের দখলদারিত্ব ভেঙে গোটা দেশ ফিরে আসে ছাত্র জনতার হাতে। এখন যারা আছেন এদেরও হাসপাতালে থাকাটা একেবারে জরুরি কিছু নয়। যদি পরবর্তীতে কারো এমন হয় যে তার ভর্তির প্রয়োজন আছে, তার কোনো অপারেশনের প্রয়োজন আছে, সেটি আমরা তখন ভর্তি করবো বা অপারেশন করব, এবং তাদেরকে ফলো আপে যতদিন প্রয়োজন হবে তাদেরকে আমরা বহির্বিভাগের তাদের জন্য সেই সুযোগ রয়েছে। ঋণ জালিয়াতি ও অর্থ লুটপাটের মাধ্যমে গত 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটির পক্ষ থেকে আওয়ামী লীগ শাসনামলে গভর্নরের দায়িত্ব পালন করা 3 জনের নথি সহ 23 ধরনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদার। একই সঙ্গে 2009 সালে খেলাপি ঋণ নিয়মিত করার পর নতুন নীতিমালা জারি হওয়ার পর সুবিধাপ্রাপ্ত বেক্সিমকো, কেয়া, যমুনা, শিকদার, আব্দুল মোনেম গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের বিস্তারিত নথি চাওয়া হয়েছে। এছাড়া বেসিক ব্যাংক জালিয়াতির নথিও তলব করেছে। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক গভর্নর আতিউর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতির মাধ্যমে বিগত 15 বছর ব্যাংক খাত ধ্বংস করা হয়েছে। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 98টি গ্রাম। 5টি উপজেলার 30টি স্থানে বাঁধ ভেঙে গেছে। নোয়াখালীতে পানির নিচে পুলিশ সুপার কার্যালয়।
সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন বসবাসকারীরা। একে তো ভারী বৃষ্টি, তার উপর উজানের ঢল, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম সহ 5টি উপজেলার 30টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 100টি গ্রাম। যান চলাচল বন্ধ হয়ে গেছে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কে। জেলার 160টি আশ্রয় কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 50টিতে প্রায় 7,000 মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা জানিয়েছেন, আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে ফেনীর সেলোনিয়া ও মুহুরী নদীর পানি কমতে পারে। এতে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গাতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আগামী 24 ঘন্টায় নদ নদী পানি সমতল হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং বর্তমানে ভারী বৃষ্টিপাতের প্রবণতাও কমে এসেছে। সেই কারণে সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা হতে 72 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির একটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে ফেনী জেলাতে। অন্যদিকে গত 3 দিনের বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে পুলিশ সুপার কার্যালয়। গত 24 ঘন্টায় 99 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই জেলায়। বর্ষায় বৃষ্টি হবেই, ঠিক আছে, কিন্তু প্রতি বছর এইভাবে বৃষ্টিতেই শুধু জলাবদ্ধতা, এটা তো স্বাভাবিক জীবনযাপনের অংশ নয়। এটার জন্য আমরা নিজেরাই দায়ী। যেমন বিভিন্ন খালে বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে স্থাপনা করে এরা পানি নিষ্কাশন, খালে পানি নামছে না, যার ফলে আমরা বেশি ভোগান্তির মধ্যে পড়েছি। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পথঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বেড়েছে দুর্ভোগ। বিপাকে পড়েছেন বাসিন্দারা। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, চেয়ারম্যান নেই, মেম্বার নেই, আমরা কার কাছে যাইয়ে জানাবো? ঘরের ভিতর সাপ পোকামাকড় উঠছে, আমরা ভয়ে থাকতে পারছি না, আমরা রাতে ঘুমাতে পারি না ভয়ের কারণে। টানা বর্ষণে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন বসবাসকারীরা। প্রাণহানি না ঘটলেও এরই মধ্যে ছোট বড় পাহাড় ধসের ঘটনায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে পৌরসভা ও জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে ফেনীর ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। নদীর যে ভাঙ্গা অংশ, সেখান দিয়ে পানির যে প্রবেশ তা কিন্তু অব্যাহত আছে এবং এই অব্যাহতভাবে পানি প্রবেশের কারণেই যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ফেনীর যে পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া সহ ফেনীর সদর দিকেও সেই সকল পানি একের পর এক নিম্নাঞ্চলে যাচ্ছে। এজন্য মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছে। তবে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ ছিল। 2024 সালে যে বন্যা হয়েছিল, তখন সেই বন্যায় ফেনীর বৃহত্তর সহ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষ সর্বোচ্চ হারিয়েছিল, যার কারণে এই বন্যার পানি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। তবে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্টরা বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। তারা বলছে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার জন্য। এই জন্য সতর্কতার কিছু বিষয় তারা বলছেন এবং এই যে আতঙ্কিত করার বিষয়ে স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ যেটা বলছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন এই বন্যাকে ঘিরে একটা আতঙ্ক ছড়াচ্ছে। তবে আতঙ্ক না ছড়িয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এ কারণেই বন্যার যে পানি, ফেনী মুহুরী নদীর পানি বর্তমানে বিপদসীমা, যেখানে বিপদসীমা অতিক্রান্ত হয় 12.50 মিটারে, সেখানে বর্তমান পানির উচ্চতা রয়েছে 10.27 মিটার নিচ ভাবে প্রবাহিত হচ্ছে, যার কারণে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই। 2024 সালে যখন বন্যা হয়েছিল, তখন কিন্তু এই উচ্চতা ধারাবাহিকভাবে বিপদসীমার 200-300 সেন্টিমিটার উপর থেকে প্রবাহিত হয়েছিল এবং 102টি স্থানে ভেঙেছিল এবং সেই অনবরত ভাঙন এবং তখন সপ্তাহব্যাপী বৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু পানির রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে 24-এর বন্যা হয়েছিল। 24-এর বন্যার সাথে বর্তমান যে বন্যাটি হচ্ছে, এটি যেন না মিলিয়ে কেউ আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছে প্রশাসন। কেননা যেটুকু হচ্ছে সেটা, যে পানিটা লোকালয়ে ঢুকছে, তা প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন,
পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে এবং সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে। ইতিমধ্যে 4টি উপজেলায় এখানে 152টি সাইক্লোন সেন্টার ঘোষণা করা হয়েছে। সেই সাইক্লোন সেন্টারগুলোতে বলা হচ্ছে যদি কেউ অনিরাপদ বোধ মনে করে তাহলে তারা যেন রাত্রে সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে শুকনো খাবার থেকে শুরু করে রান্না করে খাবার যাবতীয় ব্যবস্থা নেওয়া আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে রাতটি শুরু হবে সেখানে যেন স্থানীয়রা আতঙ্কিত না হয়ে তারা যেন সচেতন হয়। সচেতন হলেই যে পরিমাণ পানি আসছে এবং সে পানিটা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ বারবার দিচ্ছে। আমরা চলে যাব নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানতে। সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী সাইফুল্লাহ কামরুল। গত 3 দিনের বর্ষণে নোয়াখালীর সদর উপজেলা সহ নোয়াখালীর বিভিন্ন উপজেলাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখন থেকে কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহিন আমাদেরকে জানিয়েছেন যে নোয়াখালীর যে পানির লেভেল সেটি বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে দিয়ে বইতেছে। এই যদি বৃষ্টি রাতে বন্ধ না হয় তাহলে এই সেন্টিমিটার যে বৃষ্টির যে পানির যে লেভেল আছে সেটি স্বাভাবিক হয়ে যাবে। পানি উন্নয়ন এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টা নোয়াখালীতে প্রায় 76 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নোয়াখালীর যে সাগর উপকূলীয় যে সিগন্যাল ছিল আবহাওয়া অধিদপ্তর সেটি তুলে নেওয়া হয়েছে। তারা আশা করতেছেন যে রাতের মধ্যে এখানকার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। রাতে বৃষ্টি না হলে এখানে যে জলাবদ্ধতা আছে সেটি স্বাভাবিক হয়ে যাবে। নোয়াখালীর জেলা শহরের জেলা প্রশাসনের কার্যালয়, সার্কিট হাউস রোড, স্টেডিয়াম পাড়া, হাসপাতাল রোড, বালুর মাঠ, হাউজিং স্টেট সহ বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। নোয়াখালীতে এই জলাবদ্ধতার মূল কারণ হলো যে খালগুলো অবৈধভাবে দখল হওয়ার কারণে। মানুষ আশা করতেছে যে সরকার এই অবৈধ দখল থেকে উচ্ছেদ করে নোয়াখালীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ জলাবদ্ধতার তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফেনী এবং নোয়াখালী থেকে। কমিশন সভা শেষে কথা বলছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই, কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক এটা পাবলিশ হবে। হওয়ার পরে এটার উপরে যদি কোনো ওজোর আপত্তি থাকে সেটা নিষ্পত্তি করে আমাদের জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে এনারা ঢুকে যাবেন। আর আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই যে ক্রমাগতভাবে আমরা দেখছিলাম যে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা কমে যাচ্ছে এবং এই বছরের শুরুতেও যেটা ছিল প্রায় 29 লক্ষ প্লাস 30 লক্ষের কাছাকাছি। আমরা এই প্রক্রিয়া অনুসরণ করার পরে বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধকরণের ফলে প্লাস মৃত ভোটার সংখ্যায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ মানুষ বাদ দেওয়ার ফলে এই সংখ্যাটা কমে এখন অ্যারাউন্ড 18 লক্ষতে দাঁড়িয়েছে, অর্থাৎ গ্যাপটা ন্যারো হয়ে আসছে। নেক্সট আলোচনার বিষয় ছিল আমাদের ইভিএম সংক্রান্ত। আপনারা জানেন যে রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএমের পক্ষে কোনো মত এই মুহূর্তে নাই। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না, অর্থাৎ এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবন থেকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন রাজনীতিকরা। সরাসরি যাচ্ছে সেখানে। প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে সেই দৃষ্টিকোণ থেকে সবাই মতামত দিচ্ছে। তবে এই জায়গায় সবাই একমত যে বিচার গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরও 1টা 2টা 3টা আমরা বিকল্প সাজাতে পারি, জাতীয় ঐক্যমত্য আসা যায়, তখন সেগুলো বিবেচনা করা হবে। এখানে আমার আরও একটি প্রস্তাব ছিল যে বর্তমান বিধানটা বহাল রাখা যাবে, সেটা বিকল্প হিসাবে 3, 4 অথবা 4, 5, 6 এইভাবে যেন আসে। তার আগেরগুলো যদি আমরা এক্সপ্লোর না করতে পারি, যে বিকল্পগুলো হয়তো আমরা এখানে আজকে আলোচনায় আসতে পারিনি, পরে হয়তো সেই বিকল্পগুলো নিয়ে আলোচনা করে এক জায়গায় আসা যাবে। সেরকম অনেক বিকল্প এখানে সাজানো আছে, আমি বিস্তারিত বলবো না যেহেতু এই বিষয়ে তর্ক চলছে এখন। সেই 1, 2, 3 বিকল্প যদি আগে আমরা এক্সপ্লোর না করতে পারি, যদি এখানে সিদ্ধান্তে জাতীয় উপনীত না হতে পারে, তখন
যখন তত্ত্বাবধায়ক সরকার গঠনটা শুরু হবে সংসদের মেয়াদ শেষে অথবা সংসদ ভেঙে গেলে তখন যাতে 1, 2, 3-এর পরে বর্তমান বিধানগুলো ফলোড করা হয়। তার মানে ওটা 4 থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে, 6 থেকে শুরু হবে। এবং লাস্টের একটা বিষয় আসছে যে রাষ্ট্রপতির বিধানটা একদম শেষ পর্যায়ে রাখা যায় কিনা। তা আমার মতামত হলো যে একদম যদি শেষ অপশন হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায়, এটা হচ্ছে একটা আইনের একটা বিধান রাখা, যে এক সময় গিয়ে হয়তো একটা পর্যায়ে যদি কোনো প্রভিশনে একমত না হয় তখন একটা জায়গা যাতে খালি না থাকে সেজন্য সেই বিধানটা রাখা যায়। তবে এই বিষয়ে ঐকমত হয়নি। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 337 জন। এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 13,931 জনে। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 54 জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর যাত্রাবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চিকিৎসাধীন 3 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 2 জনের অবস্থাও আশঙ্কাজনক। প্রতিবেশীরা জানান মধ্যরাতে 6তলা বাড়িটির নিচ তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তে ঝলসে যায় রিপন ইতি দম্পতি ও তাদের 3 বছর বয়সী রাফিয়া মেয়ে। লিকেজের কারণে আগে থেকে গ্যাস জমেছিল। মশার কয়েল জ্বালাতেই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। রিপনের 70, ইতির 45 ও শিশু রাফিয়ার শরীরের 90% পুড়ে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। আবারও নদী ভাঙনের খবর। শরীয়তপুরের জাজিরায় তাণ্ডব চালাচ্ছে পদ্মা। বিলীন হচ্ছে একের পর এক ঘরবাড়ি, দোকানপাট। সহায় সম্বল হারিয়ে দিশেহারা মানুষ। ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হলেও তার কার্যকারিতা নিয়ে সংশয়ে খোদ ডাম্পিং কর্মকর্তারাই। টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। স্বপন সরকার এখনো বিশ্বাস করতে পারেন না তার সব গিলে নিয়েছে আগ্রাসী পদ্মা। চোখের পলকে সব ঘটে যাওয়ায় এক কাপড়েই পরিবার নিয়ে ত্যাগ করতে হয় বসতভিটা। অধিকাংশই এখন নদীগর্ভে। সামান্য যে ধ্বংসস্তূপ রয়েছে তা দেখতেই ফিরে আসেন স্বপন সরকার। বুড়বুড়ি দিয়া ঠেলা পড়তেছে, আয়া বস্তা বস্তা হালাইছে না, জিও হালাইছে সরকারে, সব নিয়ে যেতেছে গা। এরপর আইলাম বেরিবাদের উপরে, বেরিবাদও ভেঙে যেতেছে গা। বেরিবাদের পর আস্তে আস্তে আইলাম আমার বিল্ডিং এর লগে ঠেকলাম। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় ধসে পড়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি। মাঝিরঘাট পদ্মা সেতুর পূর্ব পাশে ঠিক আধা কিলোমিটার পরেই গেল কয়েকদিনে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয় প্রায় 2 কিলোমিটার এলাকা। এরই মধ্যে আগ্রাসী পদ্মা গিলে নিয়েছে 20টি পরিবারের বসতভিটা ও বেশ কিছু দোকানপাট। প্রত্যক্ষদর্শীরা বলছেন পরিকল্পিত বেড়িবাঁধ থাকায় পদ্মা ভাঙতে পারে কারো কল্পনাতে ছিল না। তাই বেশিরভাগ মানুষ কিছুই সরাতে পারেননি। ভাত খাইতে বসেন মুখালে ভাঙ্গা ভাঙ্গা ঘর দুয়ার ভাঙ্গা লাইতেছে, আর তারা তাড়াতাড়ি বাইরে গেছে, ঘর কোনো কিছু মাল সামানা বাইর করতার নেই। ওখানে খালি পট 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 শব্দ হইতেছে আর ভাঙ্গা ভাঙ্গা পড়তে আছে। এই মুহূর্তে মানে কিনারটা মাত্র আধা ঘন্টার সময় দিচ্ছে, আধা ঘন্টা সময় পেয়েছি আমার দোকানপাট সব সহকারে 10টা দোকানের মতো একবারে চলে গেছে। তবে ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ, যা কিছুটা ঝুঁকি কমালেও পানি বাড়তে থাকলে কতটা কাজে লাগবে এ নিয়েও শঙ্কা খোদ ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিং কর্মকর্তার। সাময়িকভাবে এগুলো রক্ষা করা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী পানি যদি আরও বৃদ্ধি পায়, এখন যদি জরুরি ভিত্তিতে টিউব যদি না ফালানো হয় তাহলে মানে রোধ করা সম্ভব হবে না। যদি এই পদক্ষেপ কার্যকর না হয় তাহলে এই এলাকার হাজারো বসতবাড়ি ও হাটবাজার নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা স্থানীয়দের। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি 2-1 দিন আগেও এখানে ছিল বসতবাড়ি, পেছনে ছিল বেশ কিছু দোকানপাট, যা ইতিমধ্যেই পদ্মার আগ্রাসনে গ্রাস করে নিয়েছে। গ্রাস করার অপেক্ষায় আমার পেছনে থাকা আরও কিছু বসতভিটা। তাদের প্রত্যাশা সরকারের এই উদ্যোগ হয়তোবা বাঁচিয়ে নিতে পারে তাদের শেষ সম্বল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মাঝিরঘাট, শরীয়তপুর। লিবিয়ায় মুক্তিপণের জন্য 42 দিন জিম্মি থাকার পর 2 বাংলাদেশি উদ্ধার হন। ব্যাংক লেনদেনের তথ্যের ভিত্তিতে দালাল চক্রের 2 সদস্যকে রাজশাহী ও বাগেরহাট থেকে গ্রেফতার করে পিবিআই। এদিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল হোসেন ও তার সহযোগী ইব্রাহিম খলিল বাবুকে গ্রেফতার করেছে র্যাব 1।
42 দিন আটক থাকার পর লিবিয়ায় মুক্তিপণের জন্য জিম্মি থাকা 2 প্রবাসী উদ্ধার হন। লিবিয়ায় বাংলাদেশি এক চক্র দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল ভুক্তভোগীদের। পরে সেই চক্রের 2 সদস্যকে ব্যাংক লেনদেনের তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে পিবিআই। কখনো মুখ বাইন্দা, হাত বাইন্দা, 3-4 জনে পিটতো, পায়ের তাওলায়, বাজুতে, রানে, সব জায়গায়। খাওয়া তো দিতই না, প্রতিদিন ভোর রাত্রে উঠে বলতো বাড়িতে কল দাও, টাকা না দিবি তোদেরকে গুলি করে ফালাই দিব। 2 জন জিম্মির মধ্যে আলমগীর হোসেন দেশে ফিরেছেন। এই ঘটনায় লিবিয়ায় থাকা মূল হোতাদের ধরতে তৎপরতা চালাচ্ছে পিবিআই। অনলাইনে লাইভে রেখে ইমোতে শারীরিক টর্চার করে। প্রত্যেকের পরিবারের কাছে 22 লক্ষ করে টাকা তারা মুক্তিপণ চায়। ওখানকার স্থানীয় মিলিশিয়াদের মাধ্যমে জিম্মি করে নিয়ে যাওয়া হয় এবং এই মিলিশিয়ারা এবং বাংলাদেশি যে চক্রটা এরা পরস্পর যোগ সাজসের মাধ্যমে কাজ করে। এদিকে মাদক কেনাবেচার সময় আটক হন শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল হোসেন। স্থানীয়ভাবে তিনি মাছ ব্যবসায়ী হিসেবে পরিচিত। রাজধানীর বাড্ডায় মোজাম্মেল সহ তার সহযোগী ইব্রাহিম খলিল বাবুকে গ্রেপ্তার করে র্যাব 1। মোজাম্মেলের বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে বলে জানায় র্যাব। অস্ত্র দেখিয়ে তারা চাঁদাবাজি করতো এবং অস্ত্র ভাড়া দিয়ে আরেকজনকে থার্ড পার্টিকে অ্যাসিস্ট করতো বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্য সংগঠনের জন্য। আটককৃত যে মোজাম্মেল তার বিরুদ্ধে অস্ত্র মামলা এবং হত্যা মামলা দুইটাই রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন সহ অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব। তাদের সহযোগীদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জীবন দিয়ে হলেও দেশের 1 ইঞ্চি মাটি ছাড় দেবে না বিজিবি। সীমান্ত সুরক্ষিত রেখে বাকি জনবল নির্বাচনের সহায়তা করবে বলে জানালেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, সীমান্তে প্রতিনিয়ত পুশিন প্রতিহতের চেষ্টা করা হচ্ছে। এছাড়া সীমান্তে চোরাচালান বন্ধে বাহিনীর সদস্যরা বদ্ধপরিকর বলেও জানান বিজিবি প্রধান। বৃষ্টির ঝাপটা, কালো মেঘ আর বাতাসের গর্জন থামাতে পারেনি সীমান্তের নতুন প্রহরীদের দীপ্ত পদচারণা। বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিজিবির 103তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। গায়ে নতুন উর্দি আর চোখে স্বপ্ন নিয়ে পা মেলান কুচকাওয়াজে। 6 মাসের কঠোর প্রশিক্ষণের পর গর্বিত এই উপস্থাপন। তারা শুধু প্রশিক্ষণ শেষ করেনি, শপথ নিয়েছে দেশকে বুক চেতিয়ে আগলে রাখার। এই কুচকাওয়াজে ছিল গর্বের পাশাপাশি এক অদৃশ্য আবেগের ঢেউ। মায়ের চোখে কান্না, বাবার কণ্ঠে কাপাসুর। সন্তান এখন দেশের সৈনিক। দেশের একটুকু মাটি ছিনিয়ে নিতে দেবো না কাউকে, নিজের জীবন থাকতে। দেশ সৈনিক হিসেবে পেয়ে আমি অনেক আনন্দ হয়েছি। 6 মাস বাবা থেকে দূরে ছিলাম, প্রায় 2 মাস পর বাবাকে পাওয়ার অনুভূতিটা একরকম। আশা করছি ছেলে অনেক বড় হইব। সীমান্তে পুশিন ও চোরাচালান বন্ধে বিভিন্ন উদ্যোগের কথা জানান বিজিবির মহাপরিচালক। পুশব্যাক বা পুশিন আপনারা যেটাই বলেন, এটা প্রতিনিয়ত হচ্ছে। মাঝে মাঝে 2-1 দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তার প্রস্তুতি রয়েছে বলে জানান বিজিবির প্রধান। বর্ডারের অন্যান্য সকল কাজ সহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি, কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন। এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। শুধু বিজিবি নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও যেই সংকট বা জনবলের যে কমতি রয়েছে সেটাকে কিভাবে বাড়ানো যায়। বিজিবির 103তম রিক্রুট ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন 658 জন পুরুষ ও 36 জন নারী সদস্য। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, সাতখানিয়া, চট্টগ্রাম। পারস্পরিক শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের 3 দিনের আলোচনার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এই আলোচনা হয়। ব্যাপক পরিসরে আলোচনা হয়েছে উল্লেখ করে সামাজিক মাধ্যমে প্রেস সচিব শফিকুল আলম জানান, এতে দুদেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, আর ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব সহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ সময় আজ রাত 9টায় ফের বৈঠকে বসবেন উভয় পক্ষ। So if you look at that, China, first row,
অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি আয়োজিত অ্যাডভেন্ট HR 4.0 অ্যান্ড এর গ্র্যান্ড ফিনালে বুধবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ভবিষ্যৎ HR নেতাদের বিশ্লেষণী ক্ষমতা, কৌশলগত সমস্যা সমাধানের দক্ষতা এবং দলগত সমন্বয়ের সক্ষমতা যাচাই ও বিকাশ ঘটানো। আয়োজনটির সঙ্গে যুক্ত ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিনেসিস IT অ্যান্ড এপিলিয়ন ও SACI লিমিটেড। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল চীন সীমান্ত। আকস্মিক বন্যায় ভেঙে গেছে দুই দেশকে সংযোগকারী মৈত্রী সেতু। এতে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ অন্তত 20 জন। এ দৃশ্য নেপালের রাসুয়া জেলার নেপাল চীন সীমান্তের ভোতেকোশি নদীতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। আকস্মিক বন্যায় ভোতেকোশি নদীতে চীন ও নেপালকে সংযুক্তকারী ফ্রেন্ডশিপ ব্রিজ ভেঙে পড়েছে। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে, তাদের মধ্যে কয়েকজন চীনা নাগরিক রয়েছেন। ভূমিধসের কারণে আটকা পড়েছেন বহু পর্যটক। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে নেপালের সেনাবাহিনী। রাসুয়া জেলার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ চীনা নাগরিকরা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে চীনা সহায়তায় নির্মিত অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে কাজ করছিলেন। চীন থেকে আমদানি করা পণ্যবাহী কিছু কন্টেইনারও ভেসে গেছে পানির স্রোতে। রাস্তাঘাট, ব্রিজ, সীমান্তে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী বহু মানুষ। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। নেপাল চীন সীমান্তের কাছে হিমবাহ হ্রদের হঠাৎ বিস্ফোরণ থেকেই আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে ধারণা আবহাওয়া বিভাগের। রাইসা জান্নাত, সময় সংবাদ। খেলার খবর। ওয়ানডে সিরিজ হারের পর টি20 সিরিজে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। পাল্লা কেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। ওয়ানডে ব্যর্থতা ভুলে শর্টার ফরম্যাটে ভালো শুরুর প্রত্যাশা লিটন দাসের। যদিও বোলিং বৈচিত্র্যের কারণে সংক্ষিপ্ত সংস্করণেও লঙ্কানদের ফেভারিট মানছেন টাইগার অধিনায়কের। টানা খেলার মাঝে থাকায় দেশ থেকে আসা ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা স্বাগতিকদের। ম্যাচের আগে লঙ্কানরা ভালো প্রস্তুতি নিয়েছে, যদিও সিরিজ থেকে ছিটকে গেছেন তাদের প্রধান অস্ত্র হাসারাঙ্গা। তবুও জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় লঙ্কানরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বাস। সারা দেশে গড় পাশের হার 68%। কমেছে GPA 5, এবার পেয়েছে 1,39,000। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও কামালের বিচার শুরু। নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। সূচনা বক্তব্য 3 আগস্ট, 4 তারিখ সাক্ষ্য গ্রহণ। এবং ডিসেম্বরে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনায় বিএনপির সন্তোষ। ইনক্লুসিভের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, অভিযোগ জামায়াতের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।